গল্পর শুরুতেই আমরা দেখি এক বৃদ্ধ লোক যে লালসার টানে হোটেলের রুমে ডালিয়া নামের এক অনুকর্মীকে ডেকে পাঠিয়েছেন। ফুর্তি করার নেশায় সে উত্তেজনা ওষুধ সেবন করে, কিন্তু সেই ওষুধে তার কাল হয়ে দাঁড়ায়। ওষুধের প্রতিক্রিয়ায় সে হার্ট অ্যাটাক করে হোটেলের বিছানায় মৃত্যুবরণ করে। এই ঘটনায় ডালিয়া ভীষণ ভয় পেয়ে যায়, কারণ পুলিশের ঝামেলায় পড়ার ভয়ে হোটেল কর্তৃপক্ষে তাকে আটকে রাখবে। অন্যদিকে কলকাতা নিষিদ্ধ পল্লী নীলকুঠির দৃশ্যপটে দেখা যায় পুলিশ অফিসার রমদীপ সাহাকে। সে মাঝে মধ্যে এখানে আসে নিজের লালসা মেটাতে। নীলকুঠির সর্বা বিবিজান এখন অসুস্থ, তাই এর দেখভালের দায়িত্ব পেয়েছেন ছোট বিবি কালিন্দিনীর উপর। ডালিয়া ফোন করে কালিন্দিনীর সর্দারনিকে, কান্নাকাটি করে সব জানায়। কালিন্দিনী সাহায্য চায় বিবিজানের কাছে, কিন্তু বিবিজান সব জানিয়ে দেন যে বাহিরের মেয়ে পাঠানোর ঝুঁকি যারা নেয় উদ্ধার করার দায়িত্ব তাদেরই। কালিন্দিনী যখন মন্টুর কথা তোলে তখন বিবিজান তাচ্ছিল্য করে বলেন যে মন্টু অনেক আগেই এই নরক ছেড়ে চলে গেছে। পুলিশ বা প্রভাবশালী কেউ ফোন না ধরা ডালিয়াকে উদ্ধার করে নিয়ে কালিন্দিনী ঘর বেপাকে পড়ে যায়। ঠিক ওই সময় দেখা মিলে মন্টু পাইলটের। তবে সে এখন আর নীলকুঠির সেই দাপুটে মন্টু নেই। এখন সে পরিচিত গোপন করে এক সাধারণ ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করে। এক কাস্টমারের দৌড়ে গড়ে খাবার পৌঁছে দিতে সামান্য দেরি হয়। মন্টুকে প্রচন্ড অপমান ও গালাগালি সহ্য করতে হয়। কাস্টমার তাকে ভিখারির বাচ্চা বলে তুচ্ছ তাচ্ছিল্য করলে মন্টু ভেতরে সুপ্ত জেগে ওঠে। সে রাগের মাথায় খাবারটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে কাজ ছেড়ে চলে আসে। এই ঘটনা বুঝিয়ে দেয় যে তথাকথিত সভ্য সমাজ আর নীলকুঠির অন্ধকার জগতের মানুষের মানসিকতার মধ্যে খুব একটা পার্থক্য নেই। এদিকে কালিন্দিনীর অসহায়তার সুযোগ নিতে চায় প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর। সে ফোন করে কালিন্দিনী অসমর্থকে বিদ্রুপ করে জানায় যে তার লোকই ডালিকে উদ্ধার করে নিয়ে আসবে, তবে তার বিনিময়ে সে চায় মন্টুকে। অন্যদিকে মন্টু তার সহধর্মিনীর মোবাইল কলগারের ছবি দেখতে দেখতে হঠাৎ থমকে যায়। সে একটি মেয়ের ছবি দেখে চমকে উঠে যে হুবহু তার মৃত স্ত্রী ভ্রমের মতো দেখতে। মন্টুর মন পড়ে যায় তার কষ্টের অতীত, কিভাবে ভ্রমর সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল এবং তাদের একমাত্র মেয়ে জোনাকিও মাত্র 4 বছর বয়সে তাকে ছেড়ে চলে গেছে। ভ্রমণের মতো দেখতে সেই মেয়েটির দানেই মন্টু আবার ফিরে আসে সেই অন্ধকার গলিতে। সে সরাসরি হাজির হয় জাহাঙ্গীর দ্বারায়, যা নাফাস মঞ্জিল নামে পরিচিত। জাহাঙ্গীর মন্টুকে পেয়ে অন্তত আনন্দিত হয়, কারণ মন্টুর মতো দক্ষ কাউকে সে নিজের দলে টানতে চায়। তবে মন্টুর অনুগত্য পরীক্ষা করার জন্য জাহাঙ্গীর তাকে এক চরম অপমানজনক শর্ত দেয়। মেঝেতে থুতু ফেলে তো চাটতে বলে। নিজের উদ্দেশ্য সফল করে মন্টু বুক পাথর করে সেই অপমান সহ্য করে নেয়। বিবিজান যখন জানতে পারে মন্টু নীলকুঠিতে না ফিরে জাহাঙ্গীরের কাছে, তখন তিনি বিচলিত হয়ে পড়েন। তার মনে হয় মন্টু হয়তো কোনো প্রতিশোধ নিতে ফিরেছে। বিবিজনের মনে এক বিচিত্র অপরাধবোধ দানা বেঁধেছে। তার মনে হয় তার সারা শরীর পচে যাচ্ছে, যা আসলে তার দীর্ঘদিনের পাপের মানসিক প্রতিফলন। নাফাস মঞ্জিলের মন্টু তার ঘর পায়, কিন্তু তার মনে পড়ে থাকে ভ্রমণের সেই ছবির দিকে। এক রাতে সে স্বপ্নে ভ্রমণের নীল শাড়ি পরা অবস্থায় দেখে। ঘুম ভাঙলে সে জানালার পাশে ঠিক তেমন এক টুকরো নীল কাপড় দেখে পাগল প্রায় হয়ে যায়। সে প্রতিটি মেয়েকে সেই কাপড়ের টুকরো দেখিয়ে জিজ্ঞাসা করতে থাকে। উত্তেজনায় বসে সে নাকি নামের একটা মেয়ের গলা টিপে ধরলে জাহাঙ্গীর তাকে থামায়। মন্টু সরাসরি জাহাঙ্গীরকে সেই ছবি দেখিয়ে ভ্রমের কথা জিজ্ঞাসা করে। জাহাঙ্গীর হেসে জানায় যে মেয়েটির নাম ভ্রমণ নয়, বরং শ্রাবণী নামের এক খুনের আসামি, যাকে সে দিল্লি থেকে আশ্রয় দিয়েছে। কিন্তু মন্টুর মন কিছুতেই মানতে চায় না। তার বিশ্বাস এই মেয়েটি তার ভ্রমর এক অদ্ভুত টান আর রহস্যের অবতরণে মন্টু আবার জড়িয়ে পড়ে সেই নিষিদ্ধ জগতের মায়া জালে। মন্টুর মনের টান দেখে জাহাঙ্গীরের শেষ পর্যন্ত শ্রাবণীকে তার সামনে নিয়ে আসে। শ্রাবণীকে দেখা মাত্রই মন্টু স্তব্ধ হয়ে যায়, আর তার মনে পড়ে তার হারানোর স্ত্রী ভ্রমর বুঝি জ্যান্ত হয়ে ফিরে এসেছে। সে আবেগ হয়ে জানতে চায় এতদিন সে কোথায় ছিল, কিন্তু শ্রাবণী সম্পূর্ণ পেশাদার ও অচেনা ভঙ্গিতে কথা বলে। মন্টু সেই আবেগে জল ঢেলে দেয়। সে কেবল নিজের বিজনেস নিয়ে মাথা ঘামায়, যা দেখে জাহাঙ্গীর মন্টুকে বিদ্রুপ করে বলে যে মেয়েটি আসলে ভ্রমণ নয়, বরং দিল্লিতে এক পলাতক আসামি। পরে নিকি নামের মেয়েটি এসে যখন পরিষ্কার করে দেয় যে রাতের শাড়ি টুকরোটি আসলে ভ্রমরের আত্মা নয়, বরং তার অসাবধানতার ফল, তখন মন্টু কিছুটা বাস্তবতায় ফিরে। তবে মনে কোনো জমে থাকা সেই সন্দেহ আর ভালোবাসা মন্টুকে স্থির থাকতে দেয় না। সে সিদ্ধান্ত নেয় যে শ্রাবণীর পাইলট হবে। জাহাঙ্গীর তাকে সতর্ক করে দিলেও মন্টু নাছেরা বান্দা। বাইকের পেছনে শ্রাবণীকে বসিয়ে যখন মন্টু হোটেলের দিকে রওনা দেয়, তখন এক অদ্ভুত স্মৃতি তাকে তাড়া করে।
ঠিক এইভাবেই বহু বছর আগে ভ্রমরের প্রথমবার সে তার কাস্টমারের কাছে পৌঁছে দিতে গিয়েছিল। মন্টু নিজের কষ্ট ভরতে মদ্যপান করে, কারণ নেশা ছাড়া এই যন্ত্রণাদায়ক রাফা আর কাছে ঝাপসা হয়ে যায়। হোটেলের সামনে শ্রাবণীকে নামিয়ে দিয়ে মন্টুর ভেতরটা হাহাকার করে ওঠে। আগের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে এই নরক থেকে উদ্ধার করতে, কিন্তু শ্রাবণীর শীতল ব্যবহার তাকে আটকে দেয়। এদিকে প্রশাসনিক স্তরে ষড়যন্ত্র খেলা শুরু হয়, আর দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার গুপ্তা জাহাঙ্গীরের সতর্ক দেয় যে ক্রাইম ব্রাঞ্চে নজর এখন নাফাজ মঞ্জুলের উপর, যে কোনো সময় বড় ধরনের রেড হতে পারে। অন্যদিকে নীলকুঠির বিবিজানের শারীরিক ও মানসিক অবস্থা আরো খারাপ হতে থাকে। তিনি মন্টুকে ডেকে পাঠান এবং জাহাঙ্গীরের সাথে কাজ করা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিবিজান বারবার মন্টুকে বোঝাতে চান যে ভ্রমর মরে গেছে, কিন্তু মন্টু সেই সত্য মানতে রাজি নয়। সে পাল্টা প্রশ্ন করে, মেয়েটি যদি সত্যি ভ্রমর হয় তবে বিবিজানের এত আপত্তি কিসের? গল্পের আসল মোড় ফেরে যখন শ্রাবণী একাকী নিজের ঘরে ফেরে। দেখা যায় শ্রাবণী আসলে ভ্রমরই। সে তার প্রস্তুতি, চুল ও সাজ ঘুরে আয়নার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে যে মন্টু এবারও তাকে বাঁচাতে এলো না। বিবিজান এবং অফিসার রমদীপ সাহার মধ্যে এক গোপন আতাত চলছে। জানা যায় ভ্রমর বা শ্রাবণীকে বিবিজানি আসলে মোহর হিসেবে জাহাঙ্গীর ডেরায় পাঠিয়েছেন তাকে ধ্বংস করার জন্য। অফিসার রমদীপ নীলকুঠিতে এসে ফুর্তি করলো, কাজ কিছু করছে না দেখে বিবিজান তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন এবং মন্টুকে সোর্স হিসেবে ব্যবহার পরামর্শ দেন। সর্বশেষ জাহাঙ্গীর তার সন্দেহবশ শ্রাবণী অনুপস্থিতিতে তার ঘরে তল্লাশি চালায়। তার লোকেরা ঘর থেকে একটি লুকোনো মোবাইল খুঁজে পায়। মোবাইলে ফোনটি প্রমাণ করে যে শ্রাবণী বা ভ্রমর লুকিয়ে কারো সাথে যোগাযোগ করছে এবং মন্টু, ভ্রমর এবং জাহাঙ্গীর এই ত্রিমুখী লড়াই এখন এক চরম উত্তেজনার দিকে মন নেয়। জাহাঙ্গীর নির্দেশ, মন্টু যখন শ্রাবণীকে অনুসরণ করতে শুরু করে তখন তার মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। শ্রাবণীকে নিয়ে গাড়িটি যখন এক নির্জন এবং অতি পরিচিত বিল্ডিং এর সামনে এসে মন্টুর বুকে ভেতরটা সেট করে উঠে এবং সেই বিল্ডিং আর সেই চাঁদ, যেখানে একসাথে এক সময় ভ্রমর নিয়ে সে শত শত স্বপ্ন দেখেছিল। শ্রাবণী একত্রের সাথে তাদের সেই ঘরটিতে ঢুকলো। সেই ঘর থেকে একদিন মন্টু ভ্রমরে উদ্ধার করে এনেছিল, আর স্থির থাকতে না মন্টু এক লাথিতে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। শ্রাবণীকে আড়াল করে থাকা লোকটির উপর সে হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। শ্রাবণী চিৎকার করে বলতে থাকে সে ভ্রমর নয়, সে শ্রাবণী। ভ্রমর তো অনেক আগেই মারা গেছে, কিন্তু মন্টু আজ নিশ্চিত যে এই শ্রাবণী তার হারানো ভ্রমর। রাগের মাথায় সে লোকটির মাথায় দেওয়ালে ঠুকে তাকে মেরেই ফেলে। ঘর থেকে বেরিয়ে মন্টুর যখন চোখ ভরা জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছিল, তখন শ্রাবণী তার মাথায় আলগা চুলগুলো খুলে ফেলে দিয়ে মন্টুর পাশে এসে দাঁড়ায়। দীর্ঘ কয়েক বছরের মিথ্যা অভিনয়ের অবসান ঘটিয়ে ভ্রমর তার আসল পরিচয় দেয়। মন্টু কান্নায় ভেঙে পড়েও আক্ষেপ করতে লাগে যে তাদের জোনাকি যখন মারা গেল তখন কি একবারও ভ্রমর তাকে দেখতে ইচ্ছা করেনি? ভ্রমর কান্নায় ভেঙে পড়ে জানায় যে সে কতটা নিরুপায় ছিল। ঠিক সেই মুহূর্তে জাহাঙ্গীরের লেলিয়া দেওয়া গুন্ডারা সেখানে পৌঁছে যায়। তারা মন্টুর কাছ থেকে ভ্রমরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। মন্টু এক ভয়াবহ হিংস্র রূপ ধারণ করে। সে একে একে সবাইকে মারতে শুরু করে। যদিও তাদের মধ্যে একজন পালিয়ে গিয়ে জাহাঙ্গীরকে সব খবর দিয়ে দেয়। ভ্রমর ভয় পেয়ে মন্টুকে পালিয়ে যাওয়ার কথা বললে মন্টু তাকে ফিরিয়ে নিয়ে গেলে সে অপারেশন থিয়েটারের অভিশপ্ত দিনটাতে ভ্রমর এবার সেই হারহিম করা সত্যটি প্রকাশ করে। সে জানায় সেদিন ওটির ভেতরে বিবিজান এসে তাকে একটি কাগজ সই করেছিল। বিবিজান তাকে বুঝিয়েছিলেন যে ভ্রমর যদি নিজের পরিচয় ত্যাগ করে এই নরক থেকে দূরে সরে যায় তবে মন্টু আর তাদের মেয়ে মুক্তি পাবে। অথচ বাইরে ডাক্তার এসে মন্টুকে জানিয়েছিল যে ভ্রমর মারা গেছে এবং সে তার দেহ দান করেছে। বিবিজানের এই নিখুঁত চালের কারণেই মন্টু জানতে পারেননি যে তার ভ্রমর আসলে বেঁচে আছে। বিবিজানের এই অমানসিকতা নিষ্ঠুরতার কারণ ছিল একটাই, তিনি চাইতেন না নীলকুঠির কোনো মেয়ে বাইরে গিয়ে সুখে সংসার করুক। ভ্রমর যদি সুখে থাকতো তবে অন্য মেয়েরা পালানোর স্বপ্ন দেখ। নিজের কীর্তিকতা বজায় রাখতে তিনি একটি সাজানো সংসারকে ধ্বংস করে ভ্রমরকে নাম বদলে জাহাঙ্গীর ডেরায় পাঠিয়ে দিয়েছিলেন। ভ্রমর মন্টুকে আরো জানায় যে সে আসল পুলিশের হয়ে কাজ করছিল যাতে জাহাঙ্গীরকে ধরা যায়, কিন্তু মন্টু বুঝতে পারলো যে জাহাঙ্গীর এখন সব জেনে গেছে এবং তাকে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে। কোনো উপায় না দেখে ভ্রমর অফিসার রমদীপ সাহেব ফোন করে তাদের এই চরম বিপদ থেকে বাঁচানোর আকুতি জানায়। অফিসার রমদীপ সাহা নিজের পিঠ বাঁচাতে কালিন্দিনী সাহেব জানিয়ে দিলেন যে এই অপারেশন থেকে তার নাম যেন কোনোভাবেই সামনে না আসে। এমনকি তিনি কালিন্দিকে তার সব নাম্বার ডিলিট করে দেওয়ার নির্দেশ দেন। কালিন্দি
যখন ভ্রমরের জীবনের ঝুঁকির কথা বললেন তখন রমদীপ অন্তত নিষ্ঠুরভাবে জানালেন যে বড় কোনো মিশন সফল করতে হলে একজন শহীদ হওয়া অস্বাভাবিক কিছু নয়। তার কাছে নিজের কেরিয়ার চেয়ে অন্য কোনো জীবনের মূল্য অনেক কম। কালিন্দিনী বুঝতে পারলেন পুলিশের উপর ভরসা না করে এখন তাকে নিজের বুদ্ধিতে চাল চালতে হবে। অন্যদিকে মন্টু বুঝতে পারে যে পালিয়ে বেড়ানো এখন আর সম্ভব নয়, তাই সে ঠিক করে সরাসরি জাহাঙ্গীরের মুখোমুখি হবে। জাহাঙ্গীর তখন আর সেই কুখ্যাত নাফাস বা নিঃশ্বাসের বোতলগুলো বের করে মন্টু আর ভ্রমরের শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছিল। সে মন্টু আর ভ্রমরের আলাদা করে বন্দি করে ফেলে এবং জানতে চায় যে ভ্রমর আসলে কার কাছে খবর পাচার করেছে। ঠিক সেই চরম মুহূর্তে কালিন্দিনী সেখানে উপস্থিত হয়ে দাবার চাল উল্টে দেন। তিনি জাহাঙ্গীরের সামনে অফিসার রমদীপ সাহার নাম ফাঁস করে দেন, যা শুনে জাহাঙ্গীর স্তব্ধ হয়ে যায়। এদিকে নীলকুঠিতে এক রহস্যময় হত্যা ঘটনা ঘটে যায়। রমদীপ সাহা যখন নীলকুঠিতে এলেন তাকে এক গ্লাস শরবত দেওয়া হলো, যা পান করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। বিবিজান হতভম্ব হয়ে যান, কারণ তিনি সেই শরবতে বিষ মেশাননি। পরে জানা যায় ওড়না ঢাকা দেওয়া এক রহস্যময় নারী নিঃশব্দে এই কাজ সরে গেছে। কালিন্দিনী সেখানে পৌঁছে বিবিজানকে শান্ত করে এবং বুঝিয়ে বলেন যে এই যুদ্ধে জয়ী হতে হলে কিছু রক্তপাত হওয়া অনিবার্য। কালিন্দিনী আসলে পর্দার আড়াল থেকে এক বড় খেলা খেলছিলেন। তিনি গোপনে মন্টুর হাতে একটি পিস্তল তুলে দেন এবং তাকে ভ্রমরকে নিয়ে পালিয়ে যেতে বলেন। তবে তিনি মন্টুকে সতর্ক করে দেন যেন বিবিজান এই খবর কোনোভাবেই না পায়, কারণ বিবিজান কখনোই চাইবে না যে তার এই অন্ধকার জগৎ থেকে চিরতরে কেউ মুক্তি পাক। মন্টু তার আত্মসম্মান বিসর্জন দিয়ে জাহাঙ্গীরের কাছ থেকে নাটক শুরু করে। সে যেন সত্যি ভ্রমরের পাইলট হয়ে গেছে, এমন ভান করে যে রাস্তার লোকেরা কাছ থেকে টাকা জোগাড় করে 10,000 টাকা জাহাঙ্গীরের মুখে ছুঁড়ে মেরে মন্টুকে যে এটি ভ্রমরের আজকের কামাই। জাহাঙ্গীর যখন জানতে চায় লোকটা কে ছিল, মন্টু কৌশলে তা এড়িয়ে যায়। এদিকে জাহাঙ্গীর এক লোভী লোক ভ্রমর ঘরে ঢোকার জন্য সে পেতে বসেছিল। মন্টু ভেতরে ঢুকে ভ্রমরকে নিয়ে এক অদ্ভুত পরিকল্পনা করে। সে ভেতর থেকে একটি গুলি শব্দ করে সবাইকে বিশ্বাস করায় যে তার আত্মহত্যা করেছে। জাহাঙ্গীর লোকেরা যখন মৃতদেহ দেখার জন্য ঘরে ঢোকে তখনই মন্টু আগের মতো ঝাঁপিয়ে পড়ে এবং একজনকে গুলি করে ভ্রমরকে নিয়ে সে নরক থেকে বেরিয়ে আসে। জাহাঙ্গীর যখন এই খবর পায় সে বুঝতে পারে মন্টু পিস্তল কোথায় পেল তা খুঁজে বের করা জরুরি। কিন্তু মন্টু আর ভ্রমরের সামনে তখন অনিশ্চিত ভবিষ্যৎ, কারণ মন্টু যেদিকে যায় দুর্ভাগ্য যেন ছায়ার মতো তাকে তাড়া করে ফেলে। পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না মন্টুর আর ভ্রমরের। তাদের সামনে এসে দাঁড়ায় কলকাতা পুলিশ জিপ এবং তাদেরকে ধরে নিয়ে যায় থানায়। মন্টুর কাছে পিস্তল পাওয়ায় তাকে ওয়াকআপে ভরে দেওয়া হয়েছিল। পুলিশ অফিসার গুপ্তা মন্টুর উপর অমানসিকতা নির্যাতন শুরু করে এবং গোপনে জাহাঙ্গীরকে খবর দেয়। কিছুক্ষণ পরে জাহাঙ্গীর থানায় হাজির হয়। ভ্রমণকে নিজের কবজায় নিতে চায়। আসলে এই পুলিশ অফিসার ছিল জাহাঙ্গীরের কেনা গোলাম। জাহাঙ্গীর মন্টুকে একটি কঠিন সতর্ক দেয়, যদি সে ভ্রমণকে ফিরে পেতে চায় তবে তাকে নীলকুঠির সব মেয়েদের বের করে দিয়ে পুরো এলাকাটি ফাঁকা করে জাহাঙ্গীরের হাতে তুলে দিতে হবে। মন্টু চলে যাওয়ার পর জাহাঙ্গীর পরিকল্পনা করে ভ্রমরকে দুবাইয়ের পাচার করে দেওয়া। বাধ্য হয়ে মন্টু নীলকুঠিতে ফিরে গেল এবং পিস্তলের ভয় দেখিয়ে 10 মিনিটের মধ্যে সব মেয়েদের সেখান থেকে চলে যেতে বলল। ভয়ে সব মেয়েরা পালিয়ে গেল। মন্টু এখন নীলকুঠির চাবি নিয়ে জাহাঙ্গীরের কাছে আসে। তখন জাহাঙ্গীর শয়তানি হাসি হেসে জানায় যে ডিল অনেক আগেই হয়ে গেছে। তার লোকেরা মন্টুকে বেধড়ক মারধর করে ফেলে রাখে এবং ভ্রমরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ কালিন্দিনী সেখানে এসে হাজির হয় এবং জাহাঙ্গীরকে একজনের লোকের উপর গুলি চালায়। কালিন্দিনী এক নতুন ও সাহসী বেশে দেখে সবাই অবাক হয়ে যায়। আসল রহস্য ফাঁস করে কালিন্দিনী জানায় সে কোনো সাধারণ সর্দারনি নয়, বরং সে হলো আন্ডারগ্রাউন্ডের এজেন্ট রিমা চৌধুরী। গত 2 বছর ধরে এই জঘন্য পরিবেশনে সে পড়েছিল শুধুমাত্র জাহাঙ্গীরকে হাতে নাতে ধরার জন্য। রিমা জাহাঙ্গীরের হাতে পিস্তল দিয়ে তাকে প্রচারিত করে ভ্রমরকে মেরে ফেলার জন্য, যাতে সে জাহাঙ্গীরকে খুনের দায়ে এনকাউন্টার করতে পারে। জাহাঙ্গীর যখন ভ্রমরকে মারতে উদ্যত হয় তখন নীলকুঠির মেয়েরা মশাল হাতে তার দিকে ধেয়ে আসে। জাহাঙ্গীর তাদের উপর গুলি চালাতে গেলেই পেছন থেকে মন্টু তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাটিতে পড়ে যাওয়া জাহাঙ্গীরের বুকে শেষ গুলিতে চালিয়ে মন্টু জানিয়ে দেয় যে নীলকুঠির মেয়েরা জীবন এতটা সস্তা নয় যে সবশেষে কালিন্দিনী বা রিমা চৌধুরী সেখান থেকে চলে গেলে মন্টু ফিরে পায় তার প্রাণের ভ্রমরকে। তারা
দুজনেই মিলে সেই নিস্তব্ধ নীলকুঠি থেকে সেখানে কেবল বিবিজান একা পড়েছিল। মন্টু বিবিজানের সামনে সেই অভিশপ্ত কাগজটি তুলে ধরে যা দিয়ে তিনি তাদের জীবন তছনছ করে দিয়েছিলেন। বিবিজানের নিজের পাপ স্বীকার করলেও মন্টু তাকে ক্ষমা করে না। নিজের পিস্তলের শেষ গুলিটি সে বিবিজানের দিকে লক্ষ্য করে চালায়। এভাবে মন্টু ও ভ্রমরের যন্ত্রণাময় অধ্যায়ের সমাপ্তি ঘটে। তথাকথিত সভ্য সমাজ আর অন্ধকারের জগতের মধ্যে পার্থক্যটা আসলে খুবই সামান্য। বাইরে ফিটপাট ভদ্রলোকদের ভেতরে যখন লালসা এবং অহংকার কাজ করে তখন তারা এই নরকের মানুষের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠে। বিবিজান বা জাহাঙ্গীরের মতো মানুষেরা ভেবেছিল ক্ষমতা আর ষড়যন্ত্র দিয়ে তারা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু মনে রাখবেন পাপ কাউকেই ছাড়ে না। বিবিজানের সেই পতন আর জাহাঙ্গীরের শেষ পরিণতি এতটাই প্রমাণ করে যে অন্যের জীবন তছনছ করলেও নিজের ধ্বংস অনিবার্য। হাজারো ষড়যন্ত্রের বেড়াজালে টপকে মন্টু আর ভ্রমর শেষ পর্যন্ত এক হতে পেরেছে। এটা আমাদের শেখায় যে সত্যকে সামরিকভাবে ধামাচাপা দেওয়া গেলেও তা কোনোভাবে আলোর মুখ দেখবেই, আর খাঁটি ভালোবাসা সব অন্ধকার পেরিয়ে নিজের পথ খুঁজে নেয়। তো সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।